শিক্ষণ এবং ফেয়ারওয়েল প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে নিজস্ব আজকে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রথমে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ শুরু করার অনেক হাসি দিচ্ছে, মনে রাখতে আমি আজকে ইংলিশে শুরু করবো। কিন্তু কিছু মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য বাংলায় যথেষ্ট। একমাত্র বাংলায় একমাত্র লেখেন যেখানে মানুষ ভাষা সম্পর্ক তোমরা বুঝতে পারো। আজকে সবাই আমাদের ছাত্রছাত্রী দুটো একটা হচ্ছে রবীন্দ্র বিহার এবং রবীন্দ্র ভবন। আমি রবীন্দ্র দেশের কথা বলছি। তোমাদের আমাদের এই সিভিল পরিবারে ওয়েলকাম জানাচ্ছি এবং সেই সাথে তোমাদের পদচারণায় মুখরিত হয়ে আমাদের ডিপার্টমেন্ট এবং বিএড সেই শুভকামনা রইল। আমার হেডস্যার আমাদের মধ্যে সকলে সংক্ষিপ্ত করতে, তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শুরু করছি। রবীন্দ্র উদ্দেশ্য করি, তোমরা এই ক্যাম্পাসে দীর্ঘ 4টা বছর কাটিয়েছ, তোমাদের অনেক সুস্থ কেটেছে, তোমার কিছু থাকবে। এতদিন পর্যন্ত হয়তো তোমাদের কাছে ছিল একটা আইডেন্টিটি, বা স্টুডেন্ট আইডেন্টিটি, যেখানে এই আইডেন্টিটি ব্যবহার করে তোমরা অনেক কিছু হাসিল করতে পেরেছ। বাট হয়তোবা এই ক্যাম্পাস রোলিং পেরিয়ে যাওয়ার পরে তোমাদের তেমন কোনো আইডেন্টিটি থাকবে না। এই স্টুডেন্ট আইডেন্টিটিটা এই স্টুডেন্ট পাওয়ার হয়তো থাকবে না, যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো প্রফেশনে তোমরা যোগ দিচ্ছি। সুতরাং আমার সাজেশন থাকবে এই ট্রানজিশন পিরিয়ডে একটু সতর্কভাবে চলাফেরা করার জন্য, বিশেষ করে বাংলাদেশে। এই বিদায় আসলে চেয়ে বিদায় নয়, এই বিদায় আসলে শেষ বিদায় তাও না। আমি যখন প্রথমে লেকচার হিসেবে জয়েন করি, আমার প্রথম ছাত্র ব্যাচ ছিল কোভিডের ব্যাচ। ওদের বিদায় দিতে আমার খুব কষ্ট লাগছিল এবং চোখে পানি ধরছিল, কিন্তু এই 15 বছরের শিক্ষকতায় এটা একদম সহ্য হয়ে গেছে যে প্রতি বছরে আমাকে দিতে হচ্ছে। আসলে কষ্ট পাচ্ছি না, আমি সুখে হাসছি। যারা 4টা বছর আমাদের সামনে বিভিন্ন ভাবে ছিল, তারা আসলে নতুন একটা লাইফে পদক্ষেপ করতে যাচ্ছে। তারা তাদের শিক্ষা জীবন শেষ করে কর্মক্ষেত্রে শুরু করবে। সকলের জন্য আমার শুভকামনা। প্রফেশনাল ক্যারিয়ারে ভালো করার আগে ভালো মানুষ হওয়ার জন্য বর্তমানে আমাদের দেশে যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমরা নিত্যভাবে পরিচিত হচ্ছি, এই জায়গা থেকে আমার একটা মাত্র ফিলিংস, ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি ভালো প্রকৌশলী হওয়ার থেকে। আমি আশা রাখি তোমাদের দ্বারা আমার দেশ, আমার এই জাতি যেন কোনো কল্পে ক্ষতিগ্রস্ত না হয়। আমি উপকার আসতে না পারি, দ্যাটস ফাইন, বাট আমার হাত দিয়ে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমি শুভকামনা ব্যক্ত করে সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। পেশার শিক্ষক ফেয়ারওয়েল প্রোগ্রাম 2025 উপস্থিত এবং অনুসরণীয় চিফ গেস্ট, স্পেশাল চিফ গেস্ট, উপস্থিত এবং অনুসরণীয় অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ এবং উপস্থিত আমার সামনে শ্রদ্ধেয় বিশ্বের বড় ভাই বোনেরা, যারা হৃদয়ে তিক্ত অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে বলবেন, উপস্থিত সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের বড় ভাই বোনেরা এবং উপস্থিত আমার সকল আমার অন্তর্গত আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিক মোবারকবাদ। আসলে হৃদয় সবসময় বেদনার ভয়, হৃদয় নিয়ে নতুন কিছু বলা নেই, তাই আমি বেদনামূলক কোনো কিছু বলবো না। আমি বলতে চাই যে আমার ছোট বড় ভাই বলে না, তারা এই হৃদয়কে বেদনামূলক না নিয়ে বরং পরবর্তী স্টেজ বা জীবনের পরবর্তী ধাপ শুরু করা প্রথম স্টেজ হিসেবে গ্রহণ করবেন। সেই সাথে তাদের কঠোর পরিশ্রম, প্রচুর মধ্যবর্ষা এবং তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবেন এবং জীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে আমাদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে আমাদের সামনে হাজির হবেন।
শুধু ভালো স্মৃতি করা বা ভালো রেজাল্ট করার জন্যই আপনাদের অনুসরণ করতে চাই না, বরং আমরা অনুসরণ করতে চাই জীবনের প্রকৃতিভাবে আচার আচরণ, কথাবার্তা, এমনকি গ্রেড পাস করার পর আপনাদের পরবর্তী স্টেজ শুরু করবেন। সেই স্টেজে আপনারা এমন পর্যায়ে যাবে, এমন জায়গায় গিয়ে পৌঁছবেন যাতে আমরাও গ্রেড পড়াকালীন অবস্থায় আমাদের নিজেদের মধ্যে এটা ফিল করতে পারি, এই আকাঙ্ক্ষা নিয়ে আসতে পারি যে আমরা অমুক ভাই যে জায়গায় গিয়েছি আমাকেও সেই জায়গায় যেতে হবে। অর্থাৎ আপনার গ্রেড পরবর্তী জীবনও যেন আমাদের জন্য অনুসরণ করার এক উপমা হিসেবে উপস্থিত হয়। আমি এই আহ্বান আমার শ্রদ্ধ বড় ভাই আপনাদের কাছে আশা করছি। আরেকটা বিষয় হলো যে যদিও এই বিষয়টা আসলে উপদেশমূলক, আমি যদি দুনিয়ার একবারে দুনিয়ার সেই উপদেশমূলক যা আসলে আমার জন্য খুবই ভুল হবে, তারপর আমি ছোট দেশে বলতেছি, ভুল আমাকে মাফ করবেন। বিষয়টা হলো যে আমাদের দেশে বর্তমান কর্মক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা অভাব, তাহলে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বের প্রতি আন্তরিক এবং দুর্নীতির প্রতি কঠোর হুঙ্কারকারী প্রকৌশলী বা কর্মকর্তা। আমি মনে করি যে আমার বিশ্বজিতের ছোট বড় ভাই বোনেরা প্রত্যেকেই সৎ, নিষ্ঠাবান, দায়িত্বের প্রতি অনুরাগী এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকারী। এবং আমি আশা করব যে কর্মক্ষেত্রে ওনারা তাদের এই বৈশিষ্ট্য, তাদের আদর্শ অবল রাখবেন এবং আমাদের দেশে যে নিষ্ঠাবান প্রকৌশলীর অভাব, আমি আশা করি যে এই বৃষ্টির ধারা এবং বন্ধের মাধ্যমে জল পূর্ণ হবে ইনশাআল্লাহ। এবং আপনারা ফোন করার মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দেবেন যে তোমরাও এভাবে আসো, আমাদের মতো দেশে এগিয়ে নিয়ে যাওয়ার মতো থেকে প্রস্তুত করে নিয়ে আসো। যেহেতু সময় খুব শর্ট, তাই আমি এখানে শেষ করছি। সবশেষে দেশ সিরিজের পক্ষ থেকে ছোট বড় ভাই এবং বোনদের প্রতি আবারও ভালোবাসা, দীর্ঘায়ু এবং তাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you for your encouraging words. I would now like to warmly invite Special Assistant and Farewell Ceremony 2025 উপস্থিত শিক্ষক মন্ডলী, বিদায়ী ভাই এবং আমরা শিক্ষার্থী যারা আছি তৃতীয় বর্ষ আমার সহপাঠী এবং জুনিয়র যারা আছি সবাইকে আমার শুভেচ্ছা। আসলে বিদায় একটা বিদায় সেরেমনি এমন একটা সেরেমনি যেখানে আসলে কোনো অনুষ্ঠানের প্রতিক্রিয়া থাকে না, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে। সো আমি এটাকে ডিফাইন করি লাইক এটা হলো দুইটা পার্ট, একটা মিষ্টি পার্ট একটা ঝাল পার্ট। সো ঝাল পার্টটা দিয়ে যদি শুরু করি, ব্যাপারটা এমন যে মোহাম্মদ স্যার যে কথা বলছিল ওই কথা আমি একটু কোট করবো যে আসলে ভাইরা ব্যবহার করে একটা ট্রানজিশন পার্ট ফেস করবে, সেটা হলো একটা আইডেন্টিটি বেস পার্ট। এই পার্টটার জন্য ভাইয়ের সাথে আমি সহানুভূতি প্রকাশ করছি। অন দ্য আদার হ্যান্ড এটা আসলে অনেকগুলা মিষ্টি পার্ট আছে, লাইক সত্যি মজার বিষয় হলো ভাই আর সিডিতে করে প্যারা নাই। দ্বিতীয় ব্যাপারটা ভাই আমরা যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড, আমাদের যে প্রাতিষ্ঠানিক সিস্টেম ওই অনুযায়ী আসলে আমরা একটা দীর্ঘ একটা একাডেমিক প্যাথ পাস করে আসছি। তো ফাইনালি আমরা গ্রাজুয়েট বের হতে পারবো এখন থেকে। এটা সেলিব্রেট করার একটা বিষয়। এখন থেকে বিয়ের বাজারে বিয়ের পাশে একটা ডেজিগনেশন হয়ে গেছে, এটার জন্য তোমাকে কংগ্রাচুলেশন। সময় স্বল্পতার কারণে আমি আমার কথা দিয়ে করবো না। আমি আমাদের বিদায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এখান থেকে যত নবজাতক মেধাদের বলে পুরো দুনিয়াকে এটা সেবা ছড়িয়ে দিয়ে মানুষের সাথে নিজের কোয়ালিটিকে তুলে ধরে পুরো দুনিয়ার মধ্যে ব্রেডের নামটা কামনা করে দেবেন। এবং ফাইনালি আমি বলবো যে ভাই আপনাদের একটা গ্রেট গ্র্যান্ড ফিউচার কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Someone says one of the hardest things to say I ever got the last time and goodbye got the last time, but we are doing none of this. A very good morning to all respected teachers and beloved brothers and sisters. Special Assistant and Farewell Ceremony 2025. আজকের দিনটা আমাদের জন্য আনন্দ বেদনার এক অনন্য মিশ্রণ। বেদনা হচ্ছে আমাদের অগ্রসর আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তাদের বিদায় নিতে হচ্ছে। যদিও এটা কোনো বেদনা নয়, এটা হচ্ছে আমাদের বড় ভাইদের জন্য এক
অধ্যায়ের সূচনা মাত্র। প্রিয় বিদায়ী ভাইরা, আপনারা ছিলেন আমাদের জন্য আলোর প্রতিজ্ঞা ছবি। আপনারা শিখিয়েছেন কিভাবে মানুষের সাথে চলতে হয়, কিভাবে মানুষের সাথে বুঝে থেকে কথা বলতে হয়। কিছুদিন পর এই সবুজ কালিকায় আপনাদের পদচিহ্ন আক্রমণ করবে, কিন্তু আপনাদের মনে রাখবে বুয়েটের প্রতিটা ঘাস, প্রতিটা বাহন, কারণ আপনারা বুয়েট পরিবারের অবিচ্ছেদ্য অংশ। প্রিয় অক্ষ, দীর্ঘদিনের পথ চলায় যদি আমাদের আচরণে কখনো ব্যাহত হয়ে থাকে, তবে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আজকের এই বেদনার দিনে কিছুটা আমার আনন্দ হচ্ছে এই ভেবে কিছুদিনের মধ্যেই আমাদের বড় ভাইয়েরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে বুয়েট গ্রামের জয়ধ্বনি ছড়াতে থাকবে। সেই সাথে আশা থাকবে একের পর 120টা বুয়েট পাওয়া। আমার মনে হচ্ছে পরবর্তী সেমিস্টারগুলোতে আমাদের সিটি শিডিউলের থেকে বিএড আওয়ারের শিডিউলটাই বেশি থাকে। সর্বশেষ বলতে চাই, আপনাদের মাধ্যমে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের নাম ছড়িয়ে পড়ুক দেশ এবং বিদেশের প্রতি কামনা। আপনাদের প্রিয় আপনাদের সাফল্য কামনা করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহিররহমানিররহিম। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ফ্রেশার্স রিসিপশন এন্ড ফেয়ারওয়েল সেরেমনি 2025 উপলক্ষে আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় বিদায়ী সহপাঠী বন্ধুগণ এবং স্নেহের অনুরোধের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের C35 এর একজন বিদায়ী শিক্ষার্থী। আজকে এই বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি খুব অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে মন পড়েছে আনন্দে, অন্যদিকে অবিশ্বাস ভাব, কারণ আজ আমরা জীবনে অসাধারণ অধ্যায়ে বিদায় জানাচ্ছি। 4 বছর আগে আমরা যখন প্রথমবারের মতো ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পা রেখেছিলাম, তখন কেউই জানতাম না এই যাত্রা কতটা রঙিন, কতটা চ্যালেঞ্জিং এবং কতটা শিক্ষাময় হয়ে উঠবে। আজ সেই যাত্রার সমাপ্তি। আজ আমরা সবাই একসাথে বসেছি আমাদের বিদায় অনুষ্ঠানে। একদিকে আনন্দ, অন্যদিকে বেদনার মিশ্রণ। সবাই শুধু বেদনার কথাই বলছি, আমি একটু মজার কথা বলছি। আমার কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের কিছু সিনিয়রদের কথা। তারা যখন মেসেজ করতেন, দুইটি শুধু চিন্তার ছিল, কোনো প্যারা নেই। তখন ভাবতাম এত মজার মধ্যে কথা বলে দুইটি সত্যি এত রিল্যাক্সিং। কিন্তু আজকের ভিডিওটা আমাদের শিখিয়েছে প্যারার মধ্যে কীভাবে হেসে হেসে বাঁচতে হয়, আর তাদের থেকেও কীভাবে বন্ধুত্ব, আড্ডা আর ছোট ছোট আনন্দ রূপে নিতে হয়। সত্যি বলতে এখন এই সিনিয়রদের কথা এখন সত্যি বলে মনে হয়। এই 4 বছরের যাত্রাটা আমাদের একটি রোলার কোস্টার মধ্যে ছিল। কখনো ক্লাসের ভয়, কখনো স্যারের রাত, আবার কখনো রাতের প্রেগের কিংবা প্রেজেন্টেশনের আগে গভীর প্রস্তুতি, ব্যাগের কাজের ভান্ডারে কতটা সব মিলে সিলেবাসে পূর্ণ হয়ে গেছে। স্মৃতির পাতায় যেটা সবচেয়ে রঙিন হবে সেটা হলো ক্লাস টেস্টের আগের রাতে সেই মিশ্র অনুভূতি। সিলেবাস যদি একটু বড় হতো তখন আমরা স্টুডেন্টদের বলতাম স্যারকে বলে একটু সিটটা পিছিয়ে দেবে, না হলে সিলেবাসটা ছোট করে দেবে। আর পড়া বাদ দিয়ে আমরা শুধু সিআর রুমের নোটিফিকেশন আশায় দিতাম কখন সেই মুহূর্ত আসবে। প্রিয় শিক্ষকগণ, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে। আপনারা আমাদের শুধু বই পড়তে শেখাননি, আমাদের জীবনের জটিল হিসাব করতে শিখিয়েছে। কারো ক্লাসে প্রত্যেকটাতেও মন দিয়ে শিখেছে, কারো ক্লাসে একটু ঘুমিয়ে ফেলেছে পূর্বশত, কিন্তু সবার কাছ থেকে কিছু কিছু শিখতে পেরেছে। দুইটা আমাদের কেবল ইঞ্জিনিয়ার বানায়নি, আমাদের তৈরি করেছে এগুলো যোদ্ধা, যারা আপনি বলে ভাবে না, ঠান্ডা মাথায় হিসাব করে সামনে এগিয়ে যাবে। আজকের এই দিনতে আমার মনে পড়ছে কিন্তু সেদিন আমরা নবীন ছিলাম, আমাদেরকে বড় করার জন্য ঠিক এখানে হাঁটি হাঁটি পা করে আর এই বিশ্ববিদ্যালয়ে আমরা অগ্রসর হয়ে উঠব। তাই বিদায়ের সময় মনে পড়ছে এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে পাকিস্তান, আমাদের চলে যেতে হবে বিভিন্ন পৃথিবীতে ব্যর্থ মিল আর ধ্বংসস্তূপে। আজকের এই বিদায় মানে আসলে সম্পর্কের সমাপ্তি নয়, বরং নতুন পথ চলার সুযোগ। আমাদের কারো স্বপ্ন বিশেষ, কারো উচ্চ শিক্ষা, কেউ একদিন করে সরকারি খবর হয়ে চিফ ইঞ্জিনিয়ার, আর কেউ কেউ হয়তো একদিন এই দুইটি শিক্ষককে ফিরিয়ে দেবে, যেখানে আমরা একদিন ছাত্র ছিলাম। বিদায়ের এই মুহূর্তে
পরিশেষে আজকের এই বিদায় ঘণ্টায় সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, সহপাঠী স্নেহ এবং সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা দিনে আমার বক্তব্য শেষ করছি। আমার হয়তো বা এগোতে আর হবে না তো আশা, তবে দুয়ারে দায়ী রোপণ করে বুকে অভিমন্ত ভালোবাসা। ধন্যবাদ। ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্তৃত্ব আজকে সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমার শিক্ষক মন্ডলী ও আমার ক্লাসমেট এবং প্রান্তিক ছোটমেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জীবনের টাইম লাইনে আমরা একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে মুহূর্তে দাঁড়িয়ে আমার নাম হচ্ছে সর্বপ্রথম গাজীপুর আসা, তারপরে অ্যাডমিশনের মাধ্যমে রয়েছে চান্স পাওয়া। আমার অ্যাডমিশন লাইফটা খুব দীর্ঘ ছিল, আমার বিশেষ করে কারণ আমাদের অ্যাডমিশন লাইফের মাঝখানে করোনা প্যান্ডেমিক চলছিল। যেহেতু লগে চান্স পেয়েছি, দীর্ঘ 32 মাসের অ্যাডমিশনের পড়াশোনা যাত্রা, এরপর রয়েছে চান্স পাওয়া। রয়েছে চান্স পাওয়ার পরে যে বিষয়টা আমার আসছে, প্রথম লাইফে যাওয়ার পরে আমার সামনে চলে আসছে ওডি, সিএলও, পিএলও। প্রথম লাইফে যাওয়ার পর সারা যেভাবে আমার দেখা করতেছিল ওডিও ক্যালকুলাম, কোনটাই কথা ওডিএস, সিএলও উপরে করতে হবে, পিএলও উপরে করতে হবে, এই সব কিছু দেখে মনে হলো যে আপনি ভালো ছিলেন। এরপর দীর্ঘ 4 বছর প্রক্রিয়া চলে আসা। ক্লাসের মাঝে সবচেয়ে যে ক্লাসটা সবচেয়ে আমাদের ভালো ছিল, সেই ক্লাসটা ছিল অ্যাপ্রিসিয়েশন ক্লাস। বিশেষ করে অ্যাপ্রিসিয়েশন ক্লাসের মাধ্যমে আমরা বাংলাদেশ তথা দুইটা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয়েছি। আর ওই ক্লাসের মাধ্যমে আমরা প্লিজ আমাদের সম্মানিত প্লিজ স্যারের সার্টিফিকেট পরিণত হয়েছি। দীর্ঘ ক্লাস করার প্রক্রিয়ায় এসে আমি দুর্ভাগ্যকর বলবো না, সুভাগ্যকর বলবো, আমি সিয়ার হয়ে যাই। আমার তো বাঙালি ক্যাটাগরি হিসেবে যখন সিয়ার হয়, তখন প্রথম ক্লাসে যখন আমাদের প্রফেসর আমার সিডিপে দিয়েছিলাম যে তোমার সিডিপে কত, তাকে সিডিপে বললাম এরকম জিপে কত, স্যার সিডিপে আর জিপে বাক করে তো গ্রেড আগে লাগিয়েছিল। আমাদের আগে বাইরে শুনতাম যে প্রক্রিয়া অনেক ভালো, প্রক্রিয়া আসলে আমরা বাকি লাইফের জন্য ঘটনা করবো, কি করবো প্রচুর, কিন্তু আমাদের প্রক্রিয়া একটা ক্ষেত্রে সবথেকে খারাপ হলো, কারণ আমাদের সাথে আমাদের অভিভাবক করে এমন দুইটা বিষয় অ্যাড করে দিয়েছে, ক্যাপশন প্রজেক্ট এবং আমাদের থিসিস। ওই দুইটা প্রজেক্ট এবং থিসিসের চাপে পিষ্ট হয়ে আমাদের আর ভবিষ্যতের উপরই কথা বলে আমাদের শিক্ষা নেই। এর মধ্যে সবচেয়ে কন্ট্রিবিউটর ছিল এই থিসিস এবং ক্যাপশন দুই গ্রুপের কন্ট্রিবিউটর ছিল। এখন যখন কোনো বড় ভাই বা ছোট ভাই আমাদের রেস্টুরেন্টে পড়তে কাউন্সিল मैं बोलता हूँ कि हमारा किसी से सुपरवाइजर डॉक्टर बोला हमें बॉक्सा आज केमिस्ट्री में डॉक्टर खुशूसियत देखते आपने जो भी चाहे इसका आपने अपना दिए उसका तो इससे आगे क्या हुआ आप कुछ करते हैं तो मुझे साथ एक नौकर साथ सुनते हैं ना तो सबसे যে জিনিসটা আমাকে সবসময় সারাদিন মনে থাকে সেটা হচ্ছে আমাদের লং ট্যুরের অপশন দিয়ে আমরা রাঙ্গুনি থেকে কক্সবাজার যাই, কক্সবাজার রাতে যাই, ওখানে খাওয়া দাওয়া ফুড পয়জনিং হয়ে যায়। ফুড পয়জনিং কারণে আমার মনে হয় আমার ইচ্ছাতে করতে পারি, তখন যে স্যার আমাকে নিয়মিত ল্যাবরেটরি করছে, মেডিকেল করতে দিয়েছে, তারপর নিচে নিয়ে যাতে খাওয়া নিয়ে দিয়েছে, এটা আমাদের মন আসা আমরা সিভিল পরিবার সবসময় ছিলাম ক্যাম্পাসের একটা ঐতিহ্য, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিছু সমস্যার কারণে আমাদের ওই ঐতিহ্যটা হারিয়ে ফেলা ঢুকছিলাম আমরা। কিন্তু এই প্রেসের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের ওই যে বন্ডিং, সিভিলের যে বন্ডিং, সিভিল পরিবারের বন্ডিং তার আমরা সবসময় প্রতি থাকবো ইনশাআল্লাহ। তোমাদের বলবো যে আসলে আমাদের ক্যাম্পাসের পরিস্থিতি এরকম যে কোনো একটা ডিপার্টমেন্ট সাইন্সের জন্য ডিপার্টমেন্টের বন্ডিং ভালো থাকুক, তারপর বড়বাসের জন্য বন্ডিং থাকুক, যেন আমরা কাগজ সেই পা দিব না। আমরা সবসময় চিন্তা করবো যে আমাদের ডিপার্টমেন্টের বন্ডিং কিভাবে ভালো থাকে, আমাদের হেডটা আলাদা সবসময়
সর্বশেষ তাদের কাছে কিছু আবেদন রাখবো আর কি। আমরা সবসময় আমাদের এলাকাতে কিছু কথা শুনি আর কি, যে আমরা যখন বের হয়েছে তখন আমাদের কিন্তু রাখা হয়, বিশেষ করে আমাদের এলাকায় এটা রিপোর্ট দিয়েছিল যে আমরা বের হয়ে যাওয়ার পর আমাদের কুসুমা রাখা হয়, আমরা কি করি না করি। আমি চাই যে আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যবস্থা বন্ধ হবে, যাতে কিন্তু নিয়ন্ত্রণ রাখা হবে প্রত্যেকটা বেঞ্চ বের হয়েছে ওই বেঞ্চের কার কি অবস্থান সবসময় কাজ হয়, কিন্তু কোনো কাজের পদক্ষেপ হয় না। সেজন্য হচ্ছে একজন ডেডিকেটেড কোঅর্ডিনেটর নিতে পারে, যারা বিলাই ব্যাচগুলোকে কি করতেছে, কাজে সহযোগিতা দরকার সেটা চালানো করবে। আর এই ভিডিওটা কিন্তু আমরা সিভি ক্যাবিনেট চাই না, আমরা ডিজিটালের মাধ্যমে চাই যে পুরো বার্ষিক সকল রেজুলেটে যাতে খোঁজখবর রাখা তার কি আজকে সিপিএ নিয়োগ করতে আশি গ্রামের ইতিহাসে চোখে যাও বিদায় বলে মন তুলে ফেলে অনুভব ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল সেরেমনি। এই অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রিয় বন্ধুগণ এবং জুনিয়র, সকলকে আমার আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুর আগে একটা কথা বলে রাখি, বন্ধু স্যার শুরুতে আমাকে বলছে যে বক্তব্য সর্বনিম্ন হবে, জানি না তার বেশি কথা বলি না, আমি সরকারি শেষ করার চেষ্টা করব। আজকে এই দিনে আমাদের সকলের, আমরা চতুর্থ বর্ষে যারা আছি সবার জন্য কিছু একটা প্রতিক্রিয়া। এটা একদিকে আনন্দ, একদিকে বেদনা। আনন্দ এই কারণে কিছুক্ষণ আগে জানি বলে যাবো, আমাদের সিসি দিতে হবে না, ল্যাব করে দিতে হবে না, ফাইনাল রেজাল্ট দিতে হবে না। বেদনা আমার এই কারণে লাগে, 4 বছর যাদের সাথে ক্যাম্পাসে চললাম, ফিরলাম, পরিচিত মুখগুলোকে ক্যাম্পাসে ফেলে রেখে দিতে হবে। চাইলেও সেভাবে আর অফিসিয়ালি তাদের সাথে কখনো বসা হবে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সকল শিক্ষককে, তারা আমাদের শিখিয়েছেন কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়, কিভাবে সমাজকে দৃঢ়ভাবে আঁকড়ে রাখতে হবে। তারা শুধু আমাদের একাডেমিক সীমাবদ্ধতায় রাখেন না, তারা শিখিয়েছেন কিভাবে ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে হয়, কিভাবে উত্তপ্ত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। আমি এবার আমার বিদায় বন্ধুদের ধন্যবাদ দিতে চাই। তারা আসলে না থাকলে আমি যে দামি রাখবো সেটা হয়তো হওয়া হতো, তারা যদি আমাকে সুযোগ না দিত। এজন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর এই 30 ব্যাচ থেকে হয়তো বেশ কিছু দায়িত্ব পালন করেছিলাম, স্টুডেন্ট কনভেনার সহ বেশ কিছু দায়িত্ব ছিল। আমি আমার বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোথাও কোনো ভুল করে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবা। তারপরে আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, শুধু স্মৃতিমুখী হলো না, বাস্তব জীবনমুখী হোক। স্মৃতি জীবনের সব কিছু না। ছাত্র আমাদের ক্লাসে প্রতিনিয়ত একটা কথাই বলে, জানি না সেটা সত্য কিনা, যাদের আইসিজি তারা লাইফে ভালো কিছু, ম্যাক্সিমাম ভালো কিছু পারে এরকম না, তবে বেকাররা অনেক ভালো কিছু করতে পারে। তাই আমি বলবো শুধু সৃজনশীল হলো না, বাস্তবমুখী হওয়ার চেষ্টা করবো। আর একটা কথা বলবো, কেউ অহংকারী হলো না, কেউ দাম্ভিকতা দেখালো না, কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবো। হয়তো আমি আজকে এখানে, বিগত দিনে যারা সম্মুখ সারিতে ছিল তারা আজকে চলে সারিতে ক্ষমতা পাওয়ার মতো হতেই পারে। তাই দয়া করে কেউ অহংকারী, দাম্ভিকতা এবং স্বৈরাচার হওয়ার চেষ্টা করবো। আমাদেরকে মনে রাখবা, আমরা ছিলাম ক্যাম্পাসের কোনায় কোনায়, রয়ে যাবো স্মৃতির আড়ালে এখন তোমাদের সাথে। বক্তব্য দীর্ঘায়িত আসলে করবো না, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, লাইব্রেরির যে উদ্দেশ্য আছে সেটা যেন হাসিল করতে পারি। আর গতকাল আমার জন্মদিন ছিল, অনেকেই ছিল সেখানে আমাদের সিনিয়র বড় ভাই আমাদের সিভিলের পাশে জিজ্ঞাসা করেছিল যে জামিলকে তোমার হিসেবে ছিল, অনেকে বলেছিল নুরের কনভেনার, অনেকে বলেছিল পলিটিশিয়ান। আমি এটা বলতে চাই, আমি কোনো কনভেনার না, আমি কোনো পলিটিশিয়ান না, আমি তোমাদের ভাই, আমি তোমাদের সাথে থাকবো, আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। PhD 2016 থেকে 2020 পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে PhD করি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। PhD শেষ করে আমার দেশে যাওয়ার ইচ্ছা ছিল, যে কোনো কারণে আমি দেশে যেতে পারিনি। তারপরে
আমি এখানে একটা ফেলোশিপ পাই কয়েক বছরের জন্য। এবং 2020 পর্যন্ত আমি একটা ফেলোশিপ ছিলাম at the same university. Then I moved to Melbourne from Sydney. I got another postdoctoral fellowship at the university for 2 years. সেটাও করি। করার পর আমি অস্ট্রেলিয়াতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পজিশন পাই, সেটা সিডনিতে। এবং সেখানে জয়েন করি এবং সেখান থেকে আমার বেশ উল্লেখযোগ্য কিছু কাজ হতে পারে, বলা যেতে পারে সিডনি অপেরা হাউসের ডেকোরেটিং ওয়ার্কস। সিডনিতে অ্যান্ডার ব্রিজ আছে একটা বেশ বড় ব্রিজ, সেই ব্রিজের রিপেয়ারিং অ্যান্ড ডেকোরেটিং ওয়ার্কস। আর অস্ট্রেলিয়ার ব্রিজ মানে একটা 1 কিলোমিটার লং একটা ব্রিজের সেন্সর প্লেস করি to detect the cracks and to monitor the vertical deflection of the bridge. এই কাজগুলো আমি লিখতেই, সো তাই আমার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে এই কাজগুলো আমি আমাদের কাছে মেনশন করলাম। অ্যাট দ্য মোমেন্ট ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার ওয়ার মেমোরিয়াল আছে, একটা হেরিটেজ বিল্ডিং, এই বিল্ডিং এর রিপেয়ারিং এবং একটা কাজ আমি করতেছি। তো আমি কেন রিপেয়ারিং এবং একটা কাজ করি, কারণ আমার ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কর্তৃক আয়োজিত আজকের এই নবীকরণ এবং পরিবিদ্যালয় অনুষ্ঠান 2025 অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সকল টিচার বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিদায়ী বক্সের আমার শ্রদ্ধেয় বড় ভাই বোন, সেই সাথে তৃতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের সকলের জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের দায়িত্ব প্রদান করার জন্য। সেই সাথে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম, পরামর্শ এবং সহযোগিতার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সফলতার দ্বার প্রান্তে প্রায়। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজী আলমগীর স্যারকে, যার সহযোগিতায় আমি আজকে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তৃতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের সকলকে, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সফল করার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। সেই সাথে শ্রদ্ধেয় মাঝি স্যারের ব্যাচ সিভিল 31তম ব্যাচের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য। যাদের হাত ধরে এই সবুজ ক্যাম্পাসে আমরা আগমন, তাদের এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। খুব অল্প সময়ে আমাদের এই আয়োজন, যদি সম্পূর্ণ অনুষ্ঠানের কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে থাকে, আপনারা আন্তরিকভাবে সমাজযোগ্য দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশা করছি। বিদায়ী বর্ষের বাইরের প্রতি অনেক অনেক শুভকামনা। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে আমাদের দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং প্রথম বর্ষের নবীনদের উদ্দেশ্যে একটি কথা, যে শিক্ষার সমাজের মানুষ এবং সামাজিকতায় কাজে আসে না, এই শিক্ষার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। তাই শিক্ষা অর্জনের উদ্দেশ্য যেন শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না হয়, এটা যেন হয় সমাজ এবং সমাজের মানুষের জন্য। আজকের এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আমি আবার ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
রিসিপশন এন্ড গ্র্যাজুয়েশন মধ্যে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অন্যান্য অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের স্পন্সর, উপস্থিত বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের অনুষ্ঠানের যে দুইটা পাঠ, প্রথমেই আমি নবীনদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের আমরা অলরেডি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ওয়েব ক্যাম্পাসে বরণ করে নিয়েছি। তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আজকে যেহেতু আয়োজন করেছে, সেজন্য আজকেও আমরা তোমাদের আবারও দ্বিতীয়বারের মতো ওয়েব ক্যাম্পাসে তোমাদের বরণ করে নিচ্ছি এবং তোমাদের ওয়েব ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা তোমাদের 3.5 বছরের ডিগ্রি কোনোভাবে যাতে 3.5 বছরের একদিনও বেশি না লাগে, সেটা মাথায় নিয়ে তোমরা তোমাদের ওয়েব লাইফ অতিবাহিত করবা, সেটাই তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা। একটা জিনিস মনে রাখবা যে ওয়েবের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো সম্বন্ধে তোমরা অবশ্যই জানবা। তার জন্য তোমাদের স্ব বিভাগ আছে এবং ছাত্র কল্যাণ দপ্তর আছে, সেখান থেকে নিয়ম কানুন জেনে এবং সেই নিয়ম অনুযায়ী তোমরা করলে তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই 3.5 বছরে তোমাদের ডিগ্রি শেষ করতে পারবে। যারা আমরা নিয়ে যাচ্ছ তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তোমরা তো মনে করতে পারো যে সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং পরীক্ষা শেষ মানে তোমাদের শিক্ষা জীবন শেষ, মানে পড়ালেখা শেষ, ব্যাপারটা কিন্তু তা না। যে তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের কেরিয়ার তৈরি করা, সেটা কোনো একটা চাকরি হতে পারে, সেটা তোমাদের বিদেশে উচ্চতর ডিগ্রি হতে পারে, অথবা সেটা উদ্যোক্তা হতে পারে। তোমরা যাই কিছু করো না কেন, যে এরপরে তোমাদের আরো কিছু প্রস্তুতি তোমাদের কি করতে হবে, দিতে হবে, তোমাদের নির্দিষ্ট বা তোমাদের কাঙ্ক্ষিত কেরিয়ারে পৌঁছাতে হবে। তো সেজন্য আমি তোমাদের কাছে অনুরোধ করবো যে তোমরা এখনই পড়াশোনা বন্ধ করে দিও না, মানে পরীক্ষা দেওয়ার পড়াশোনা বন্ধ করে দিও না, সেই পড়াশোনাটা কন্টিনিউ রাখো যতদিন পর্যন্ত তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। বিদায় ছাত্রদের উদ্দেশ্যে আমি আরেকটু বলতে চাই যে তাদের প্রতি আমি বিদায় ছাত্র কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, এই কারণে যে তারা দীর্ঘদিন বিদায় ছাত্র কল্যাণ দপ্তর তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে গেছে। তাদের সহযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে রান হয়েছে, সেই জন্য আমি বিদায় ছাত্র কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সকল ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই যে বিএডকে যদি আমরা ভালোভাবে রান করতে চাই, সেই জন্য মেইন স্টেপ হলো তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা বিএডকে একটা সুন্দর বিএডে পরিণত করতে পারবো। আর সেজন্য একটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে এক্সপেকটেশন, প্রত্যাশা এমনভাবে রাখবা যে সেটা যাতে খুব উচ্চ মাত্রায় না হয়। আর প্রত্যাশা তোমরা করতেছো, সেই প্রত্যাশা বা এক্সপেকটেশন যার কাছে করতেছো তাকে পৌঁছে দেবে। আমি যদি ছোট্ট একটু গল্পের মতো বলি, মনে করো আজকে তোমাদের ওই রাত্রে কালচারাল ডে আছে, ও প্রোগ্রাম আছে, তোমাদের মধ্যে বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকরা জানেন যে প্রোগ্রাম 10টা বাজে শেষ হয়ে যাবে, বলে আগামীকাল সবকিছু স্মুথলি চলবে, কিন্তু তোমাদের সিয়াটা মোবাইল হাতে বসে আছে যে 10টা, 10:30, 11টা বাজে কখন গেট ফোন দিবে, কালকে তোমাদের স্মৃতি করে হবে না। এখন এই যে তোমাদের যে প্রত্যাশা, যে তোমাদের সিয়াটা মোবাইল নিয়ে বসে আছে, গেট ফোন দিবে, গেট সার ফোন দিবে, এই প্রত্যাশা তোমরা করবে না। তোমার যদি মনে করো যে কালকে স্মৃতি দিয়ে তোমাদের পক্ষে কঠিন যে প্রোগ্রাম 10টায় না শেষ হতে রাত 2টা বাজবে, তাহলে তোমরা গেট সারতে জানা যে স্যার আমরা কালকে পরীক্ষা দিতে পারবো না। তাহলে তোমাদের প্রত্যাশা যখন গেট সার জানবে তখন সে তার মতো করে সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু গেট সার যদি নাই জানে তোমরা কি প্রত্যাশা করতেছো, তাহলে কিন্তু আসলে কিছু হবে না। সেজন্য আমরা ছাত্র কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তোমাদের কাছে অনুরোধ রাখতে চাই যে তোমাদের কোনো ইচ্ছা বা ডিরেক্টলি তোমাদের ভালো কোনো চিন্তা অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। আমরা যদি জানি তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো, না জানলে কোনোভাবে। তো পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং আগামী সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় হোক। এই অনুষ্ঠানে ডক্টর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় ও ভাইস চ্যান্সেলর মহোদয়, স্পেশাল গেস্ট এবং সিভিল ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ,
এবং সিভিল ডিপার্টমেন্টের অফিসার স্টাফ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীদের আসসালামু আলাইকুম। এখানে আছে দুটা বিষয়ের প্রোগ্রাম হচ্ছে, একটা হলো ফ্রেশার্স রিসিপশন আর ফেয়ারওয়েল সেরেমনি। তো প্রথমে আমি নবীদের উদ্দেশ্যে বলবো, তোমাদের আগে একবার বরণ করা হয়েছে এবং একসঙ্গে অনেকগুলো কমপ্লিট করেছে, ফাইনাল করতে তোমাদের সাথে আরো 3 বছর তোমরা ক্যাম্পাসে থাকবে। তোমরা জানো আমাদের আগের যে কারিকুলাম ছিল সেটার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসছে এবং তোমরা সিএলও জিএলের সাথে কিন্তু অনেক পরিচিত হয়ে গেছে। যারা পাস করে যাচ্ছে আমার মনে হয় তাদের দিয়েছি এবং এটা তোমাদের আমি দুটো একসাথে বলতে চাই যে যখন করোনা আসে তোমরা দুটা বড় চ্যালেঞ্জ কিন্তু তোমাদের সামনে ছিল। একটা হলো মহামারী, যেখানে ঘর থেকে বের হওয়া যায় না, এর মধ্যে তোমরা কাজ শুরু করেছো। আর একটা হলো যে তোমাদের নতুন কোর্স কারিকুলাম, এর মধ্যে নতুন কোর্স আমাদের কিন্তু ইনক্রিজ করতে হয়েছে, তোমরা জানো না, যেগুলো আগে ছিল না। তো যারা নতুন ক্লাসে যারা কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে কত একটা তারা গাইডলাইন পাচ্ছে, তো তার জন্য আমার মনে হয় সহজ হবে। আমি নবীদের বলবো যে তোমরা সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু তোমরা অলরেডি দিয়ে মানে জ্ঞান অর্জন করতেছো, পাচ্ছ তাদের কাছ থেকে গাইডলাইন। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করে 3টা বছর তোমরা কাটাবে, এখান থেকে ভালো গ্রাজুয়েটে বের হয়ে যাবে। আর যারা বের হয়ে গেছে তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো, তোমাদের সামনে পরীক্ষা বাকি আছে, পরীক্ষা দিলে তোমরা গ্রাজুয়েট হয়ে যাবে। তারপরে তোমাদের জন্য কিন্তু সারা বিশ্ব উন্মুক্ত, সারা বিশ্ব তোমাদের জন্য উন্মুক্ত। তোমরা আজকে অনলাইনে তোমাদের সিনিয়র ভাই আমাদের ছাত্র সুগান্ত কুমার সিং, সে অস্ট্রেলিয়া থেকে কিন্তু স্পিচ দিয়েছে। এই ইউনিভার্সিটি সিভিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং সিভিল ইউনিভার্সিটির শিক্ষক ছিল। দেখুন সে বেটার অপরচুনিটিস পেয়েছে, সেখানে সে এখন আছে, অবস্থান করতেছেন। তোমরা জানাতে তার বিভিন্ন বড় বড় কাজে সরঞ্জাম রাখতেছে। তা আমি আশা করি এখান থেকে ডিগ্রি নিয়ে তোমাদের মানে কি বলে এটা একটা বড় দিক হবে। এরপরে তোমরা পাস করার পরে যেহেতু তোমাদের বয়স হয়ে যায়, বয়সের কারণে তোমাদের হাতে অনেকে বাধ্য হয়ে তোমরা ডিপ্লোমা চাকরিতে ঢুকো, কিন্তু আমি আমাদের মনে কাম্য না, এটা কাম্য না। তোমরা যদি একটু এখন বয়স বাড়িয়েছে, তোমাদের বিশেষের বয়স বাড়িয়েছে এবং মানুষের যদি চেষ্টা করে তাহলে কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। রাষ্ট্রে আমি একটা দেখছি আর কি, এক মেয়ে তার বাবা হলো চায়ের দোকান, সে স্ট্রাগল করে বিশেষ যে অ্যাডমিটারে ঢুকেছে, বাবা খারাপ দোকান এবং সে ওয়ার্ক করে যে আমার বাবা পরিচয় কিছু লজ্জা করতে পারে না, সে চা বিক্রেতা, কিন্তু সে মানে কষ্ট করে সে অ্যাডমিটারে গেছে। তো তোমাদের জন্য ওইটা সারা ছিলেন কোন কিছু ফলকে প্রকৌশলীদের প্রশাসন থেকে বাধা কথা এই নিয়ে আর্টিকেল গেছে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, এখন অস্ট্রেলিয়াতে আছে, আমরা দুজন ক্লাসে একসাথে বসতাম। সে বিসিতে পিডব্লিউডি হয়েছিল, পরে কিন্তু আবার অপশন দিয়ে বেড়ে গেছে, পরবর্তীতে চাকরি ছেড়ে গেছে, অস্ট্রেলিয়াতে চলে গেছে। এরকম আমাদের পরিচিত অনেক আছে যারা কিন্তু অ্যাডমিটার আছে। তো তোমাদের জন্য শুধু ইঞ্জিনিয়ারিং না, যদিও তোমাদের কিছু অনেক খরচ হয়েছে, তোমাদের এই যে পাস করার সাথে সাথে তোমাদের ডিপ্লোমাদের ছাত্ররা বাকিটা কিন্তু ঝাঁপিয়ে পড়বা, এইটা কিন্তু কারণ আমি এটাকে তোমাদের বললাম আমাদের আশীর্বাদ, তোমাদের আসলে উচ্চ হওয়া দরকার। বলিয়া করে তাহলে আমাদের ছাত্ররা কিন্তু বিশেষ তারা কিন্তু যেমন বলছে বছরে কারণ নয়, সে বাইকের মধ্যে ভাগ করেছে, মানে জানো হয়েছে জানো বা মনে হওয়া চিন্তা নেই। তো তোমাদের মধ্যে সে যোগ্যতা আছে এবং এখন তোমাদের যে কষ্ট করতেছে তোমাদের থিসিস এবং ক্যাপস্টোন প্রজেক্ট, আমরা তো দেখতেছি ছাত্রদের অনেক স্টেজ, এটা দ্বারা আমি আমার এই প্রতিষ্ঠান প্রায় 7 বছর আমার শিক্ষকতা চলতেছে আর কি। ওই সময় টিচিং স্টাফ যখন ছিল তার থেকে কিন্তু এখন কিন্তু অনেক আমাদের এক্সপিরিয়েন্স পেজগুলো অনেক শিক্ষক আছে, প্রায় 1.5 জন শিক্ষকদের কাছে তোমরা অনেক কিছু শিখতেছো এবং ক্যাপস্টোন প্রজেক্টের মধ্যে তোমরা ভালোভাবে শিখো। এখান থেকে তোমরা প্রফেশনাল লাইফ অনেক কিছু তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে। এই জন্য যদি তোমাদের অনেক কষ্ট করতে আমরা জানি, থিসিসের এটা পড়ে যায়, তার সাথে ক্যাপস্টোন এখানে বিভিন্ন ফিল্ডে কাজ করতে হচ্ছে, তোমরা কিন্তু শিক্ষক পারবে কিন্তু তোমাদের কাজে। এই জন্য আমি কথা বেশি ডেটাকে বলবো না,
তোমাদের পাস করার পরে তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, তোমার সামনে এগিয়ে যাওয়া দেশ শুধু না পুরা বিশ্বে তোমরা অবদান দেবে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, উপস্থিত আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সম্মানিত ডিন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। তো আজকে আসলে দুইটা ব্যাচ এখানে আমরা হাইলাইট করতেছি, একজনকে নবীনবরণ করছি আর একজনকে বিদায় দিচ্ছি। আমি প্রথমে বিদায় দিয়ে উদ্দেশ্যে কিছু বলবো আর কি, যে তোমরা আসলে আজকে চির বিদায় নিচ্ছ না, যেটা হচ্ছে সাময়িকভাবে তোমরা একটা বিদায় নিচ্ছ। একজন বুয়েটের অ্যাম্বাসেডর হিসেবে বের হয়ে যাচ্ছ। প্রতিটা প্রতিষ্ঠানে তোমরা যখন নিজেদের উপস্থাপন করবা তখন বুয়েটকেই কিন্তু উপস্থাপন করবা। তোমাদের একটা ইন্টারভিউ যদি খারাপ হয় তাহলে বলবে যে বুয়েটের ছেলেটা কিছু পারলো না, আর যদি ইন্টারভিউতে ভালো হয় পাস হো তাহলে বলবে বুয়েট থেকে গ্রাজুয়েট নেওয়া আমাদের জন্য ভবিষ্যতে কনফার্ম করে দেবো। তো এখানে আমি আশা করবো যে প্রত্যেকে যেমন ইন্টারভিউ করে দেওয়ার আগে নিজেকে অবশ্যই সেরকম প্রস্তুত করে তারপর করে যাবে। এই জন্য তোমাকে অবশ্যই ইন্টারভিউর আগে পড়াশোনা করে তারপর যেতে হবে, এটা আমি তোমাদের প্রতি একটা বিশেষ অনুরোধ করছি। তারপরে তোমাদের এপিআরএস আজকে দেখে মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই যে উপস্থাপন করার ক্ষেত্রে এভাবেই চলবে, যাতে দেখে বলতে পারে যে হ্যাঁ দুইটা একটা ছেলে অত্যন্ত স্মার্ট ভাবেই আমাদের কাছে আসছে। তো সারা কিছু বলে গেলেন যে আমাদের আসলে প্রথমেই একটা প্রত্যাশা থাকে যে আমরা একটা জব খুঁজতে থাকি। তো অতি অল্প সময় জব পাওয়ার জন্য আমরা অনেক সময় লো কোয়ালিটির জব কিংবা লোয়ার গ্রেডের জব কিংবা লোয়ার এডুকেটেড সার্টিফিকেট দিয়ে আমরা যে জবগুলো হয় এটা ধরার চেষ্টা করি। এটা প্রথম থেকে তোমরা যদি ইচ্ছা পোষণ করো যে না আমি অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে ভালো জব খুঁজবো, এলটিডি বলো, বিসিএস ক্যাডার বলো অথবা এখানে রেলওয়ে বলো, যে কোনো ভালো প্রতিষ্ঠানে জব করার জন্য তোমার আগে ইনক্রিমেন্ট থাকতে হবে, তাহলে তুমি কেবলমাত্র সেই জব পেয়ে যাবে। এই জন্য আমি প্রথমে বলবো যে তোমরা গ্রাজুয়েট যেদিন হবে প্রথম থেকে কাজের টাকা সবচেয়ে ভালো ভালো জব তুমি বুঝতে পারো এবং সেগুলো তোমার অ্যাটেন্ড করো এবং হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে অবশ্যই তুমি সেই জব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আরেকটা জিনিস বলবো যে তোমরা নিজেকে প্রস্তুত করার জন্য এখন বলবো যে এআই যুগ চলে আসছে, অতএব কিছু সফটওয়্যার নলেজ তোমাকে থাকতে হবে। ইভেন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে আর কি তোমার এই সফটওয়্যার নলেজ আছে কিনা। তুমি যদি বলো যে স্যার আমি এটা শিখে নেবো বা পারবো, আপনারা আমাদের ধীরে আস্তে আস্তে শিখে নেবো, এইখানে কোনো দিন চাকরি হবে না, এটা মনে রাখা। আরেকটা জিনিস যেটা বলবো যে আসলে কন্টেন্ট করে কিছু ইস্যুস থাকে। আমি একটা ভাইবা বোর্ডে এমএস ছিলাম, সেখানে একজন হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারের উপরে একজন ইঞ্জিনিয়ার নিবে, বাট সেখানে দেখা যায় তাকে কোশ্চেন করা হয়েছে যে গত 1 বছরে ট্রান্সপোর্টেশনের কারণে কি কি ধরনের দুর্ঘটনা হয়েছে বা কতজন দুর্ঘটনায় নিহত হয়েছে, এটা একটা ডাটা আপনার আমাদেরকে দেন, কিন্তু সে কিছু বলতে পারে না। অত্যন্ত ভালো একজন স্টুডেন্ট বা তার চাকরিটা হয় না। এই জন্য আমি বলবো যে তোমরা রিসেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা জেনে যাবে এবং যারা যারা ফিল্ডে আসলে কন্টেন্ট করে কি ইস্যুস জানা দরকার। এবং যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়াশোনা করো বা ডিজাস্টার রিলেটেড কোনো একটা প্রতিষ্ঠানে জব করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ডিজাস্টারের কোনো ডাটা তোমাকে কালেক্ট করে দিতে হবে। কেউ আমাদের পাওয়ার কোনো চাকরি করতে গেলে সেখানকার ডাটা নিতে হবে যে প্রতিদিন কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, কি পরিমাণ আমাদের ডিমান্ড আছে, কতটুকু আমাদের ঘাটতি আছে, এগুলো আমাদের জানা দরকার মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সিমিলারলি তোমাদের ট্রান্সপোর্টেশন বলো, রোডস অ্যান্ড হাইওয়ে বলো, এলজিডি বলো, এই সমস্ত প্রতিষ্ঠানে ওর সাথে কানেক্টেড যত রকমের ইস্যুস আছে সেগুলো জেনে তারপরে তুমি ইন্টারভিউ করে যাবে, যাতে করে তুমি নিজেকে উপস্থাপিত করতে পারো। আর নতুনরা যারা এখানে জয়েন করেছো তারা অবশ্যই একটা সেমিস্টার ইতিমধ্যে পার করেছো, তোমরা সিস্টেম শিখে গেছো কিভাবে নিজেকে বিশ্ববিদ্যালয়ের সাথে খাপ খাইয়ে তুলতে হয়। তো এর মধ্যে তোমাদের কিন্তু অনেক ইস্যু লাগবে, তোমার অনেক কিছু শেখার সুযোগ আছে আগামী 4 বছরের মধ্যে। এখানে থাকবে সাথে সাথে তোমরা বিভিন্ন ক্লাবের সাথে সম্পৃক্ত হতে পারবে, প্লাস হচ্ছে নিজেকে আস্তে আস্তে গড়ে তোলার জন্য কিন্তু প্রেজেন্টেশন স্কিলস বাড়ানো, তারপরে প্রোগ্রামিংয়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হওয়া, এরকম যদি তোমরা করতে পারো দেখা শুধুমাত্র পড়াশোনা না, একজন ছাত্র শুধু সিসি দিয়ে হবে না, এখানে আমাকে কিন্তু এর সাথে আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যোগ করতে হবে, যেখানে আমি নিজে কথা বলতে পারবো, নিজেকে উপস্থাপন করতে পারবো, নিজেকে বিভিন্ন উপস্থাপন করার সুযোগ আছে। কেউ যদি শুধুমাত্র ড্রয়িং পারো, শুধু ড্রয়িং দিয়ে কিন্তু অনেক ভালো ভালো চাকরির সুযোগ আছে, তোমরা জানো। অতএব তোমাদের মধ্যে মেধা আছে, তোমরা সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করবে, সেটাকে প্রচার করবে, প্রসার করবে, যাতে করে বুয়েটের মান সম্মান থাকে এবং তোমরা নিজেকেও
মনোবল ব্যক্ত করার জন্য আমি অনুরোধ রেখে সর্বশেষ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। I have the great honor of inviting our chief guest, Professor Dr. Mohammad Jainal Abidin, Honorable Vice Chancellor, Duet Gazipur, to deliver the keynote address. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. This is the official and farewell ceremony of the Department of Civil Engineering of the University of Engineering and Technology, Duet Gazipur, কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, Head of the Department Civil Engineering, এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপাচার্য মহোদয়, DSW মহোদয়, এবং ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং মহোদয়, আরো উপস্থিত আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সাথে উপস্থিত আছেন প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, অফিসার স্টাফবৃন্দ, মিডিয়ার কর্মীবৃন্দ, অন্যান্য যারা শিক্ষক মন্ডলী আছে, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে জানেন বিশ্ববিদ্যালয়ে আমাদের সকলেরই সহযোগিতায় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ইনক্লুসিভনেসের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সবারই সহযোগিতার সাথে থেকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টায় আছি। সেক্ষেত্রে আমি সর্বপ্রথম আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সহযোগিতা যে পরিমাণ আমরা পেয়েছি, সামনেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে এবং আজকে সহযোগিতার জন্য আমরা এক একটা অ্যাচিভমেন্ট আমরা আস্তে আস্তে পেয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা এই প্রজেক্টে 4টা প্রজেক্ট পেয়েছি, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় আমাদের সিনিয়র বিশ্ববিদ্যালয়গুলো সে পরিমাণ প্রজেক্ট পাইনি। তো 4টা প্রজেক্টে প্রায় আমরা প্রায় 17 কোটি টাকা ইনশাল্লাহ পেয়েছি। আরো 2-1টা প্রজেক্ট ইনশাল্লাহ হয়তো রিভিউর মাধ্যমে আশা করি পাবো, এবং সেকেন্ড পেজে আমরা যে প্রজেক্টগুলো জমা দিয়েছিলাম সেগুলো অ্যাপ্লাই করার সুযোগ আসবে, এবং অলরেডি সেগুলো অফিসিয়ালি আমি কথা বলেছি। ইনশাল্লাহ সেগুলো আমরা আমাদের যে কালেকশনগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা সামনের প্রজেক্ট ইনশাল্লাহ আমরা পারিশ্রমিক করবো আশা করি পাবো। আপনারা সকলে জানেন আপনাদের সহযোগিতার বদৌলতে আমরা আমাদের অ্যানুয়াল প্রজেক্ট আসছে সকালে আমাদের সম্মানিত সবুজ স্যার উনি অত্যন্ত কষ্টের মাধ্যমে এবং অত্যন্ত ইফোর্টের মাধ্যমে উনি দায়িত্ব নিয়ে এটা হ্যান্ডেল করতেছেন, এবং আশা করি আমরা এই গত রাতের যে একটা ছিল ওটা ধরার জন্য আমরা 8 বছর ট্রাই করছিলাম। পরবর্তীতে আমাদের হঠাৎ করে মিনিস্ট্রি থেকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছেন যে আমরা খুবই বিজি, আমরা বুঝতেছি না, আমরা প্রথমে ডুয়েটের মাধ্যমে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে এরকম প্রজেক্টগুলো মিনিস্ট্রিতে বা অ্যাপে দিতে চাই। সেই অনারটা ওনারা আমাদের করছে। সেই জিনিসটার কারণে আমরা আগামী 1 মিনিট যাতে মিস না হয়, আজকে সাথে বলছি স্যার আজকে প্রিন্টের ব্যবস্থা করবে ইউজিসি মিনিস্ট্রি হয়ে একটা সাইন সিগনেচারের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আগামী আমরা নাম্বার 1 প্রজেক্ট হিসেবে একটা এজেন্ডা মুক্তি করার জন্য চেষ্টায় আছি। এক্ষেত্রে আমি সকলের কামনা করছি, দোয়া কামনা করছি, কোঅপারেশন কামনা করছি ইনশাআল্লাহ। আরো একটা বিষয় জানেন আমাদের সম্মানিত স্যাররা যেভাবে আমাদের বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং ক্লাব অ্যাক্টিভিটিস এবং ইনোভেটিভ অ্যাক্টিভিটিস এবং তাদের ইনক্লুসিভনেসের যে যাত্রা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অন্যরকম একটা কালচার আশা করি ক্রিয়েট করতে পেরেছি, এবং সেই কালচারটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই সকলের সহযোগিতায়। এখন এক্ষেত্রে আমরা আমাদের মধ্যে যে চ্যালেঞ্জগুলো আছে আমি তো আসলে ইন জেনারেল আমার ইনফরমেশন দিয়ে যে ছাত্রগুলো আছে সবাইকে একটু বলতে চাই যে যেহেতু ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং উই হ্যাভ আ লট অফ চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জগুলো এজ এ স্টুডেন্ট হিসেবে আমাদেরকে জানতে হবে, এটাকে ঢুকতে হবে এবং এটা সমাধান করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা সবাই জানি বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অলরেডি চলতেছে বাংলাদেশে, অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি, আবার অনেকগুলো ক্ষেত্রে আমরা কিন্তু রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারি না। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আমরা আমাদের অনারেবল এক্স ফ্যাকাল্টি মেম্বারের কাছ থেকে শুনেছি যে অস্ট্রেলিয়া থেকে ওরা অলরেডি ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিভিন্ন প্যারামিটার করা ইউজ করা শুরু করে দিয়েছে, যেটা হচ্ছে আপনার পার্সোনালাইজেশন, যেখানে মেশিন এবং হিউম্যান ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যে সমস্ত ডিজিটাল যে সিস্টেমগুলো আছে সেগুলোকে ওয়ান ক্লিক অফ সার্ভিসের মাধ্যমে সমাধান করা। তো
তো সে আলোকে আমি আজকে ছোট্ট কয়েকটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো, তারপর আমার বক্তব্য শেষ করবো। প্রথমে যদি আমরা দেখি যে আমাদের যে মেনলি যে সাস্টেইনেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট, এই সাস্টেইনেবিলিটিটা এবং এনভায়রনমেন্ট ইফেক্টের মধ্যে আমার স্টুডেন্টকে আমি একটু রিকোয়েস্ট করবো, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে ইনভলভমেন্ট এখন আমাদের অনারেবল মধ্যে বলেছেন যে বিভিন্ন বাইরে মধ্যে কোয়েশ্চেন করার সময় রিকোয়ারমেন্টের মধ্যে অনেক সময় এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্যারামিটারগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়, বাইরে কোয়েশ্চেন করা হয়, সিস্টেমগুলোতে এই জিনিসগুলো ইনবিল্ড করা হয়, সফটওয়্যার ইনবিল্ড করা হয়। সেই জন্য যেমন আমরা যদি বলি সাস্টেইনেবল কনস্ট্রাকশন, এটা আমাদেরকে জানতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। তারপরে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনও একটা জরুরি একটা বিষয়। আপনারা সকলে জানেন আমরা ক্লাইমেট চেঞ্জের ভালনারেবিলিটিতে পড়ে গেছি এবং এটা আমাদেরকে উত্তরণের জন্য আমাদের সমাধান দিতে হবে। এটা ডেলিগেশনের মাধ্যমে, এটা নেগোসিয়েশনের মাধ্যমে যাতে আমরা বেনিফিট করতে পারি সেইভাবে আমাদের কাজ করতে হবে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনাদেরকে লিড নিতে হবে যে না, আমরাই আমাদের দেশের ভালনারেবল কন্ডিশনটাকে উত্তরণ করার জন্য আমরাই চেষ্টা করবো। এরপরে আছে ওয়াটার ম্যানেজমেন্ট, একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। এই জিনিসগুলো সাস্টেইনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইফেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড যে কথা বলতে আমি একটু আলাদা করবো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা, যেমন আমরা আসলে বিল্ডিং ইনফরমেশন মডেলিং ডিআইএমটা খুব ইম্পর্টেন্ট এখন সিভিল স্টুডেন্টের জন্য। আমি সেদিন বাইরে যে একটা কোর কমিটিতে গিয়েছিলাম, সেখানে আমার প্রফেসর ভাইস চ্যান্সেলর হয়েছেন এবং ওখানে আমাদের বুরহান স্যার আছেন ভাইস চ্যান্সেলর, আরও আছেন রাজধানী আছেন রুয়েলের ভাইস চ্যান্সেলর, তারপরে আছেন ইউজিসি মেম্বার আছেন। ওনারা বিষয়টা বলছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের প্যারামিটারগুলো ইনক্লুড করে ছাত্রদেরকে অ্যাওয়্যার করার জন্য, ওয়ার্ক ফোর্স তৈরি করার জন্য এই প্যারামিটারগুলো আমাদেরকে কোয়েশ্চেন দিতে হবে, বাইরে জিজ্ঞেস করতে হবে, সিলেবাসে ইনক্লুড করতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমি এবং গভর্নমেন্টের এই 3 ডাইমেনশনাল কোলাবোরেশনের মধ্যে কন্ট্রোল থাকতে হবে। সেই জন্য আমি একটু ভবিষ্যতের জন্য অ্যাওয়ারনেস জন্য নোটিস করার জন্য রিকোয়েস্ট করছি। তারপরে আমাদের আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স, এটা শুধু কম্পিউটারের জন্য না, সেগুলো যেমন স্মার্ট সেন্সর আছে, 3D প্রিন্টিং আছে, এগুলো আমরা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার এগুলোর জন্য মেজর ইঞ্জিনিয়ার আছে, সেগুলো আমাদের কিন্তু দরকার। তারপরে আছে অ্যাডভান্স ম্যাটেরিয়াল, অলরেডি আরো হয়েছে। এই জিনিসগুলো খুবই আমাদেরকে এখন ইম্পর্টেন্টলি কিছু স্টাডি করতে হবে, এগুলো সিলেবাসের বাইরে করতে হবে, না হলে গ্লোবালাইজেশনের যুগে বাইরে পড়বে বিভিন্ন বিদেশে গিয়ে রিসার্চের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ে যাবো। থার্ড যে ক্যাটাগরিটা আমি একটু কুইকলি বলবো, ইনফ্রাস্ট্রাকচার আরবানাইজেশন। এখানে আছে এইজিং ইনফ্রাস্ট্রাকচার আছে, র্যাপিড আরবানাইজেশন আছে। এই পয়েন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট। স্মার্ট সিটিজ ডেফিনিশন এবং কনসেপচুয়ালাইজেশন আছে। আর হচ্ছে আমাদের এখানে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স কনস্ট্রাকশন ডিজাইন আছে। তারপর হচ্ছে ভূমিকম্প নিরোধক কনস্ট্রাকশন ডিজাইন আছে, বিল্ডিং আছে। অর্থাৎ লিমিটেড রিসোর্সেস ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য আমাদেরকে মেধা ইউজ করতে হবে, এক্সপ্লোর করতে হবে, আমাদেরকে ইনভলভ হতে হবে। আপনার সবাই জানেন আমাদের এনডিওতে কিন্তু বিশাল একটা সিভিল ইনফ্রাস্ট্রাকচারের ইলেভেন্ট আছে, কিন্তু ল্যাবরেটরিজ ইলেভেন্টও আছে। সেক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করবো যে আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড ডিজাইন, কনস্ট্রাকশন, সুপারভিশনের ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং ছাত্রদেরকে কিভাবে ইনভলভ করা যায় এবং তোমরা অ্যাটাচমেন্ট হতে পারে, এখান থেকে নলেজ শেয়ারিং হতে পারে, ইনপুট হতে পারে, এটা হচ্ছে ডিজাইন হতে পারে, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং রিলেটেড ক্যাপাসিটি ডিজাইন পাই কোনো কিছু যাতে আমরা করতে পারি, সেরকম আমরা চিন্তা ভাবনা করছি। তারপরে আমি একটু 4th নম্বরে ওয়ার্ক ফোর্সেস এন্ড স্কিলস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে নিজস্ব সফট স্কিল, হার্ড স্কিল এবং আমাদের এবং স্কিল যে ডেফিনিশনগুলো আছে সেগুলো গভর্নমেন্ট কিন্তু এটা সিরিয়াসলি কাজ করতেছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আমাদের সাথে কয়েকদিনের মধ্যে হয়তো অ্যাগ্রিও করবে। সেখানে আমরা যাতে স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি, আমরা যাতে কাজ করতে পারি, নিজেরা যাতে এন্টারপ্রেনার হতে পারি, নিজেরা যাতে আমরা এখানে রিক্রুটার হতে পারি এবং নিজেরা যাতে আমরা একটা ওনার অফ দ্য কোম্পানি, ওনার অফ দ্য অর্গানাইজেশন হতে পারি, সেগুলোকে বিল্ড আপ করার জন্য আমি রিকোয়েস্ট করব। সর্বোপরি আমাদের যে ক্লাইমেট চেঞ্জ এবং ন্যাচারাল ডিজাস্টার, এটা খুবই ভালনারেবল। পঞ্চম নাম্বারে আমি যদি বুলেট পয়েন্ট রাখি, সেক্ষেত্রে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের রিলেটেড যত ডিজাইন, গবেষণা, রিসার্চ, ইনোভেশন, পাবলিকেশন এবং কন্ট্রিবিউশন এবং কোলাবোরেশন আছে, সবগুলি আমি চাচ্ছি যে আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা বাংলাদেশকে লিড করি, বিশ্বকে লিড করি, আমার ডুয়েটকে ব্র্যান্ডিং করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সবাই রাজি আছেন নাকি?
করি ডিজাস্টার প্রিপারেডনেস। আমরা সকলে জানি যে ডিজাস্টার এটা ফায়ার ডিজাস্টার হতে পারে, আর্থিক ডিজাস্টার হতে পারে, ফ্লাড হতে পারে, সুনামি হতে পারে। সবগুলির জন্য আমরা নিজেরা প্রস্তুতি নিই, নিজেরা আগে প্রিপেয়ার হই, নিজেরা প্রস্তুতি নিয়ে নিজেরাই লিড দেবো। যে কোনো কোম্পানিতে আজকে আমরা যখন রং করে যাই, এবার আমরা রং করে যাওয়া শুরু হয়েছে। বাংলাদেশে এমন কোনো স্পট নাই যেখানে ওনার, যেখানে আমার কন্ট্রোলার বা যেখানে এটা ডিসিশন মেকার আমার দুয়ের বেশিরভাগ ছাত্র ইনশাআল্লাহ ছাত্রছাত্রী আছে। আমি আশা করবো আজকে যে আমাদের ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার এই কারণে হয়তো বজায় রাখবে। সরকারি জব, বেসরকারি জব, ওনারশিপ এবং এন্টারপ্রেনারশিপে আমাদের ছাত্ররা লিড দেবে, সিভিল ডিপার্টমেন্ট লিড দেবে, ডিউয়েট লিড দেবো, বাংলাদেশ লিড দেবো। সে আশা ক্ষেত্রে আমি আমার বক্তব্য শেষ করছি। লেটস ওয়ার্ক টুগেদার ফর দ্য betterment of our development in a way to the sustainable development of the Bangladesh. Thank you very much. হ্যাঁ কথা বলি, হ্যাঁ কাজে আছে, দেহ আছে, মন আছে তো দীর্ঘ সময় এখন আসতে গেলে মন থাকে না যাচ্ছে। আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি, চাই, চেষ্টা করি, সমাজ বদলাতে চাই, দেহ বদলাতে চাই, বিশ্ব বদলাতে চাই, নয় বদলাতে চাই, কিন্তু নিজের উপর নজর রাখতে পারি না, নিজের পথকে করতে পারি না। যাই হোক, তো অনেক কথা হয়, অনেক কথা শুনো, তোমরা অনেক কিছু জানো। আমি এদিকে ফোকাস করে অল্প কথা বলবো, কারণ এই পর্যন্ত প্রেরণা আমাদের শিক্ষার্থীদের আমি জানান যে দ্বিতীয় স্বার্থের দিক নির্দেশনগুলো বক্তব্য, এরপর আসা বক্তব্য খুব সংক্ষিপ্ত করতে হয় না এই অনুষ্ঠান। তো যেহেতু সভাপতি ধন্যবাদ গিরি সহ আরেকটা ছোট্ট কিছু পয়েন্ট আমি করবো। আজকে সিভিক ফেস্ট 2025 এর উপস্থিত বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, প্রফেসর মহোদয়, যাকে ডাইনামিক বলিষ্ঠ নেতৃত্বে আমাদের সঙ্গে দুই এগিয়ে চলেছে সমিতির পক্ষে যথাযথ। উপস্থিত আছেন ডিন সিভিল ইঞ্জিনিয়ারিং, উপস্থিত আছেন ছাত্র কল্যাণ পরিচালক, ছাত্র কল্যাণে নিবেদিত প্রাণরা পরিচালক ছাত্র কল্যাণ, উপস্থিত আছেন ভারত এবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থাকবো শিক্ষক মন্ডলী, আমার সহযোগীবৃন্দ, অত্র বিভাগের কর্মচারীবৃন্দ, বিশেষ করে আজকে সিভিলাইজেশনের রূপকার কারিগর চলা বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও সেই পথে এগিয়ে চলা নবাগত ও অন্যান্য বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ। বিদায়ী শিক্ষার্থীদের জন্য বলবো খুব সংক্ষিপ্ত ভাবে, বিদায় নয়, তোমরা থাকবে আমাদের হৃদয়ে, স্মৃতি হয়ে চিরকাল আমাদের অন্তরের স্থল। আমরা আশীর্বাদ রাখি আগামী ভবিষ্যতের জন্য। আমাদের আশার বন্ধুরা যারা বিজ্ঞান চর্চায় গবেষণায় গঠনমূলক উদ্যোগের মাধ্যমে দেবে এই প্রত্যাশা আমাদের এর জন্য আমাদের সব মূল্যবান নির্দেশনা তোমাদের কাছে রাখা হয়েছে। আমি বলবো তোমাদের দৃষ্টিভঙ্গিকে সত্যিকার অর্থে ওই বস্তু থেকে আমরা সবকিছু লাভ করতে পারি না, এইভাবে রিজার্ভ করতে পারি না, বিভিন্ন ইনফর্মাল প্রোগ্রাম আছে, লার্নিং রিসোর্স আছে, স্কোপ আছে, সুযোগ আছে। তোমরা যেখানেই যাবে ওইরকম একটা কাজ রাখবে যেন আমরা দীর্ঘক্ষণ ধরে রাখা যায়, স্মরণ রাখা যায়। তো নিঃসন্দেহে এখানে এমন কেউ নেই যে জীবনে সফল হতে চায় না, শান্তি চায় না, আছে কি? নিশ্চয়ই এমন কেউ নেই, সবাই আমরা শান্তি চাই, কিন্তু কাজ তৈরি হয়ে অশান্তি তাহলে কি শান্তি সার্বজনীন? হ্যাঁ, প্রথমে কি জ্ঞান বলো, বিজ্ঞান বলো, ধর্ম বলো, সবাই বলে আইনের প্রতিফলনে আমরা যা দিই তাই ফিরে পাই। কাজে কর্ম সারা আসলে প্রত্যাশা করা যায় না, কর্মে প্রকাশ করতে হবে। এই সফলতা বলতে আমরা কি বুঝি? সকলে সফল হতে চাই, আমরা সফল হতে বুঝি একটা ভালো চাকরি, স্মার্ট ইনকাম, নাকি
এটা আমরা ম্যাক্সিমাম বলছি। হ্যাঁ, সকলকে যে বলা থাকে, হ্যাঁ, এটা আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু বলতে চাই। পূর্ণাঙ্গ সফলতার মধ্যে কি আছে? তোমরা জানো যে বিষয়টা একটা সংক্ষিপ্ত কাজ দিয়ে আমি কথা বলবো। সেটি হচ্ছে তোমার অনেক অর্জন হয়েছে, তুমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ, তাহলে ওই সফলতা অর্জন হয়ে যাবে। এখন তোমরা হয়তো রিয়েলাইজ করবে না, যখন বয়স 40-এর কাছাকাছি যাবে তখন বলবে স্বাস্থ্যের যখন সুখের নেই। তো আমি যে বিষয়টা আপনাদের ইঙ্গিত করতে চাই, প্রথম ব্যবস্থাপনা করতে চাই, তা হচ্ছে আমাদের বলির মধ্যে বলেছে এর সকল যে সুখ হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, there's the development of inner self. এতটা ইম্পর্টেন্ট, আমাদের বলির মধ্যে বলছে অনেক বাস্তব আছে, যেটা আমাদের হৃদয়কে শান্ত করে, শান্ত করে শান্তি, প্রকৃত শান্তি যদি পেতে চায়, নিশ্চয়ই আমাদের ওখানে ফোকাস করতে হবে। হ্যাঁ, আমরা ক্যারিয়ার সম্পর্কে জানিয়ে দিয়েছি, আমরা স্বাস্থ্য সম্পর্কে জানিয়ে দিয়েছি, কিন্তু যারা ভালো কাজ করি না ওই কাজগুলোকে তারা কিছু সমাজ করবো, যারা ভালো করেছি তারা সামনে তার করবো। কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যে আমাদের গ্রন্থে আমাদের এসছে, এই পয়েন্টে কিন্তু আমরা খুব ফোকাস করি, কিন্তু আমরা পূর্ণাঙ্গ সফলতা চাই। এটা কেন আমরা পারি না? এর কারণ হচ্ছে আমরা যদি অসুস্থ হই, আমরা কিন্তু যন্ত্রণা অনুভব করি, ডাক্তার কবিরাজ, ক্লিনিক, হসপিটাল সব জায়গায় যাই, ক্যারিয়ার ব্যাপারটা আমাদের আসে, ভালো কোনো পজিশন হচ্ছে, কিন্তু আমাদের অনুভব যখন অসুস্থ হয় এটা শুধু ভালো নয়, আমরা অনুভব করি না এটা অসুস্থ হয়েছে, আমাদের অসুস্থতার মাত্রা বাড়ছে, বেড়ে বেড়ে পরিমাণে যাচ্ছে, তো মারাত্মক পর্যায়ে ফেলছে। আর এগুলো অনেক বিশ্লেষণের ব্যাপার, খুব কম কথায় আমি বলতে চাই, সেটা আমাদের নিশ্চয়ই আমাদের এই ফোকাস করতে হবে। আজকে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসন এখানে, আমাদের সভাপতি শিক্ষক মন্ডলী এখানে, আমি তোমাদেরকে এই সাবধান করতে চাই, আমরা এমন কাজ করবো না যা স্বাস্থ্যের ক্ষতি করে, যা ক্যারিয়ারের ক্ষতি করে, যা আত্মার ক্ষতি হয়, আত্মা অসুস্থ হয়, আত্মা অসুস্থ হয়। এর কারণ হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন মাধ্যম থেকে এগুলো একটু বোঝার ব্যাপার আছে, এজন্য আমরা ফোকাস, আমরা অন্যকে ভাট না করে, অন্যের ক্ষতি না করে, লোভ না করে, প্রজ্ঞ না করে, ইত্যাদি ভালো গুণগুলো কিভাবে অর্জন করা যায়। এই সব কিছু যা বলেছি, সব কিছুর মূল হচ্ছে কি, আমি ক্লাসে শুরুতে বলেছিলাম, মাইন্ড, কন্ট্রোল অফ মাইন্ড। মন নিয়ন্ত্রণ হচ্ছে সব কিছু মূল। যারা মন নিয়ন্ত্রণ করতে পেরেছ, স্বাস্থ্য বিধি মেনে ভাবতে পেরেছ, ক্যারিয়ারের জন্য স্টাডিতে ফোকাস করতে পেরেছ, আর মন নিয়ন্ত্রণ করতে পারলে তোমরা আত্মশক্তির দিকেও এগিয়ে যেতে পারবে। শ্রেষ্ঠ জাতির মানুষ সেই সমান্ত অর্জন করতে পারবে, শারীরিকভাবে যে সফলতা, সেই সফলতার দিকেও যেতে পারবে। সেজন্য আমরা আজকে এই গ্রামে শপথ করতে চাই, আমরা এমনভাবে চলবো, আমরা আত্মনিয়ন্ত্রিতভাবে চলবো, ডিসিপ্লিন ওয়েতে চলবো। আমি নিজে উপকৃত হবো, আমার পরিবার উপকৃত হবে, আমার সমাজ উপকৃত হবে, আমার দেশ উপকৃত হবে। ঠিক আছে সবাই? বলেছি আজকে এমন একটা মুহূর্ত খুব সংক্ষিপ্ত জরুরি করতে চাই। আসলে এই তোমাদের তো তোমরা আমাদেরকে কথাগুলো মনে রাখবে, নোট রাখবে ছাত্রগুলো কথাগুলো, তাহলে সবাই হাত উঁচু করে আমরা বলি, আমরা অবশ্যই এই কথাটা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। বিশেষ করে আমার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়ে ঘটনাগুলো করেছেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। Let's celebrate the spirit of love in the way